নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো দুর্দান্ত একটা দল গঠন করেছিল ইস্ট বেঙ্গল, যেখানে বিদেশি প্লেয়াররা যথেষ্ট ভালো সাইনিং হয়েছে, ইন্ডিয়ান প্লেয়ারদের শক্তিও কিন্তু বেশ ভালো। তো এত ভালো দল গঠন হওয়ার পরেও কিন্তু ইস্ট বেঙ্গল কোনো রকম ট্রফি পেল না। তো কোন বিদেশিদের সঙ্গে কত বছরের চুক্তি রয়েছে, কোন ইন্ডিয়ান প্লেয়াররা ইস্ট বেঙ্গলে থাকতে চলেছে, কারা বেরিয়ে যেতে পারে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো অস্কার ব্রুজনের পরিকল্পনা মতন কিন্তু ইস্টবেঙ্গল একটা শক্তিশালী দল গঠন করেছিল। কিন্তু এই ভারতীয় ফুটবলের এমন অচল অবস্থা, এত ভালো দল গঠন করার পরেও কিন্তু ইস্টবেঙ্গল কেন, বাদবাকি কোনো ভারতীয় ফুটবলের ক্লাবের দলগুলো কিন্তু তারা মাঠে খেলতেই পারছে না। জানি না এই যে খারাপ পরিস্থিতি কবে কাটবে, কিভাবে কাটবে, কি হতে চলেছে। কারণ প্লেয়াররা কি করবে, এতদিন বসে থেকে কি করবে? কোন ক্লাবের কাছে ভাই এত টাকা রয়েছে যে বসিয়ে বসিয়ে প্লেয়ারদের স্যালারি দেবে? সেটা সম্ভব নয়, কোনো ক্লাবের ক্ষেত্রেই সম্ভব নয়। সে ফ্র্যাঞ্চাইজি ক্লাব হোক, তারা তো অনেক দিন আগেই ফুটবল অপারেশন বন্ধ রেখে দিয়েছে বেশ কিছু দল। আর আমাদের এখানে এত বড় বড় ফ্যানবেস ক্লাব বলে এরা এখনও পর্যন্ত সম্মান রক্ষার জন্য প্লেয়ারদের স্যালারি দিয়ে যাচ্ছে, কিন্তু বসিয়ে বসিয়ে কোনো কোম্পানি প্লেয়ারদের স্যালারি দেবে না, সেটা সাধারণ ব্যাপার। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কেন, পুরো ভারতীয় ফুটবলকে আবারও নতুন করে শুরু করতে হবে। একটা সম্ভাবনা রয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে থেকেই একটা অন্তত ফুটবল টুর্নামেন্ট হবে, সেটা আইএসএল না হলেও অন্য কোনো নাম নিয়ে কিন্তু একটা টপ টায়ার লিগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই পুরোপুরি বোঝা যাবে। যদি হয় তো ভালো, না হয় পুরোপুরি একদম ভারতীয় ফুটবল এখানেই ফিনিশ, এই শব্দটা বলে দেওয়ার সময় এসে গেছে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল বাদবাকি যে সমস্ত টুর্নামেন্ট খেললো, সেখানে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ভালো শুরু করেও শেষ পর্যন্ত সেমিফাইনালে হার, তারপর আইএফএ শিল্ডে গিয়ে ট্রাইবেকারে হার, তারপর সুপার কাপে গিয়ে ট্রাইবেকার সাদেন ডেতে গিয়ে সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে। তো এতগুলো কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে, তো ইস্টবেঙ্গলের জন্য ওই চ্যাম্পিয়ন্স লাকটা কিন্তু ছিল না, সেটা বলতেই হয়। তা নাহলে এত ভালো দল গঠন নিয়ে যে কোনো টুর্নামেন্টে ডমিনেট করে চ্যাম্পিয়ন হওয়ার মতন ক্ষমতা রাখে। হ্যাঁ, ইস্টবেঙ্গল প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো খেলেছে, এটুকু বলবো। তো বিদেশিদের নিয়ে যদি আমি প্রথমেই কথা বলি, তো বিদেশি প্লেয়াররা কিন্তু যথেষ্ট ভালো সার্ভিস দিয়েছে ইস্টবেঙ্গলের জন্য এখনও পর্যন্ত। তো সেখানে সিজনের প্রথম থেকেই যেই প্লেয়ারের দিকে নজর ছিল সেটা হচ্ছে সল ক্রেসপো, যে তাকে রাখাটা কতটা যুক্তির ব্যাপার হবে, সে কি করবে না করবে। কিন্তু সল ক্রেসপো যতদিন এই যে টুর্নামেন্টগুলো খেলা হলো, প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলেছে, পুরো ক্যাপ্টেন তো ক্যাপ্টেনের মতন খেলেছে, গোল করেছে, গোল করিয়েছে, খেলাকে পুরো কন্ট্রোল করেছে কিন্তু সল ক্রেসপো। এটা একটা নতুন সল ক্রেসপোকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক সিজনে দেখি যে ইঞ্জুরি পেয়ে মোটামুটি 6-7টা ম্যাচ ছিটকে যায়, দেশে চলে যায়, কিন্তু এবারেও ইঞ্জুরি পেলেও কিন্তু দ্রুত রিকভারি করে ফিরে এসেছে এবং দলের হয়ে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। তো সেই সল ক্রেসপোর কিন্তু কন্ট্রাক্ট শেষ হতে চলেছে 31শে মে 2026-এ গিয়েই কিন্তু ক্রেসপোর কন্ট্রাক্ট শেষ হতে চলেছে ইস্টবেঙ্গলের সঙ্গে। এবার দেখো ইস্টবেঙ্গল ক্রেসপোর সাথে থাকবে কি থাকবে না জানা নেই, কিন্তু এই রকম প্লেয়ারকে ছেড়ে দিলে এই জায়গাতে কত ভালো প্লেয়ার পাওয়া যাবে সত্যি কথা বলতে জানা নেই। তো বয়স 29 হয়েছে, যদি আপগ্রেড আরও ভালো ভার্সান পাওয়া যায় তো ভালো, তা না হলে ক্রেসপোকে প্ল্যানিংয়ের মধ্যে রাখতেও পারে। কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ডিফেন্সিভ লাইনের জন্য সবথেকে সেরা যে দুজন সাইনিং হয়েছে, তার মধ্যে আমি প্রথমেই বলবো প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ বাসিম রাশিদ। অসাধারণ পারফরমেন্স কিন্তু লাল হলুদ জার্সি গায়ে এখনো পর্যন্ত তুলে ধরেছে। হ্যাঁ, সুপার কাপে পেনাল্টি শুট আউটটাকে যদি বাদ দিয়ে রাখো, এখনো পর্যন্ত মোহাম্মদ বাসিম রাশিদ অসাধারণ। যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে অপোনেন্ট অ্যাটাককে সে থামিয়ে দেয়, যেভাবে সে একদম বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারে, লং ডিস্টেন্স শট থেকে গোল করতে পারে, এবং সবথেকে ভালো একটা টিম ম্যান, অসাধারণ অসাধারণ এই সাইনিংটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য হয়েছিল। এবং মোহাম্মদ বাসিম রাশিদেরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2026। অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে যাওয়া উচিত। বয়স 30 হলেও তার যে খেলার অভিজ্ঞতা, তার যেরকমভাবে পুরো ম্যাচ পরিচালনা করে, অন্তত আরও 1-2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন পর্ব সেরে নিলে ভালো হবে। তা না হলে পরবর্তী সময় এরকম প্লেয়ার হাতছাড়া হয়ে গেলে
পাওয়া যাবে না, এরকম মানের প্লেয়ার অনেক দিন ইস্টবেঙ্গল পায়নি। তো এই প্লেয়ারকে রাখতে হবেই। এবং ইস্টবেঙ্গলের জন্য আরেকটা ব্রিলিয়ান্ট সাইনিং, সেটা হচ্ছে 27 বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলে। ভাই কেভিনকে নিয়ে প্রথম থেকেই কথা হচ্ছিল যে উচ্চতা হচ্ছে মেন কারণ, কিন্তু কেভিন বারবারই প্রমাণ করে দিল উচ্চতা কোনো ব্যাপারই নয়। সে যেভাবে ডিফেন্স করছে এখনো পর্যন্ত কেভিন সিভিলে খুব সম্ভবত ইয়েলো কার্ড দেখেনি, যদি আমি খুব ভুল না করি, আর দেখলেও একটা হয়তো ইয়েলো কার্ড দেখেছে, এতগুলো ম্যাচ খেললো। কেভিন সিভিলে গিয়ে গোল করতে পারে, অসাধারণ ম্যান টু ম্যান মার্কিং, ডিফেন্সিভ ওয়ার্ক আনোয়ার আলীর সঙ্গে সেরা জমে গেছে। দীর্ঘদিন বাদে ইস্টবেঙ্গল এরকম একজন ডিফেন্ডার পেল যে ভার্সেটাইল, দুটো পা চলে, মাথা চলে, মাথার বুদ্ধি অসাধারণ, যে প্লেয়ারদের কিভাবে মার্কিং করতে হয়। জেমি ম্যাকলারেনের মতন প্লেয়ার, যে কিন্তু ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, এ লিগের টপ গোল স্কোরারকে রীতিমতন পকেটে রাখে, বেশ কিছু বড় বড় স্ট্রাইকারকে পকেটে রাখতে দেখা গেছে কেভিন সিভিলেকে। তো কেভিন কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং, যারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে 31 মে 2026। তো ডেফিনেটলি অন্তত 3টে বছর 2+1 ইয়ারের ডিল কিন্তু কেভিনের সঙ্গে করা উচিত, কারণ বর্তমানে তার 27 বছর বয়স। তো সেক্ষেত্রে একটা যদি ভালো ডিল কেভিনের সঙ্গে সেরে নেয় ইস্টবেঙ্গল, আমি তো বলবো যথেষ্ট ভালো। তো কেভিন এবং বাসিম রাশিদকে অবশ্যই ইস্টবেঙ্গলের রাখা উচিত, সেটা আমার মনে হয়। তো তোমরা কারা কারা এই দুজন প্লেয়ারকে পরবর্তী সময়েও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও। এছাড়া ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের মেন যে প্লেয়ার, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা। তো এই 25 বছর বয়সী ব্রাজিলিয়ান প্লেয়ারের পায়ের কাজ আমরা রীতিমতন দেখেছি। হ্যাঁ, একটু হলেও তার বলতে গেলে যে গোল স্কোরিংয়ের লাকটা খারাপ যাচ্ছে, বারবারই বল সেই পোস্টে গিয়ে লেগে ফিরে আসছে। এটাকে যদি বাদ দিয়ে দিই, তো মিগুয়েলের মতন প্লেয়ার, ক্রিয়েটিভ প্লেয়ার খুব কম আসে, এবং এই যে বয়সে এসেছে, এখান থেকে তার এই পিক লেভেলের খেলাটা পাওয়া যাবে। এরপরে 5টা বছর মিগুয়েল যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে, ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু মিগুয়েলের বলতেই হয়। এবং মিগুয়েলকেও কিন্তু 1 বছরের চুক্তিতেই ইস্টবেঙ্গলে নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ মিগুয়েলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে 2026-এ 31 মেতে গিয়ে। তো সেক্ষেত্রে মিগুয়েল যেরকম পারফরমেন্স করেছে, এবং অস্কারের প্রিয় ছাত্র, প্রচুর চান্স ক্রিয়েট করে, প্রচুর ওয়ার্কলোড নেয়, এবং যেভাবে তার উইথ দ্য বল রান অসাধারণ। তো মিগুয়েলের কে যদি ইস্টবেঙ্গল পরবর্তী সময় ভাবে, তো খুবই ভালো একটা অপশান, এবং অনেকগুলো পজিশানে খেলতে পারে, ফ্রি রোলে খেলতে পারে, তো খুবই ভালো কিন্তু এইটা একটা ইস্টবেঙ্গলের জন্য প্লেয়ার রয়েছে। এছাড়া ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের প্লেয়ার নিয়ে কথা বললে, সেখানে দুজন প্লেয়ার এখনও পর্যন্ত নিজেদের সেরা লেভেলে যেতে পারেনি। প্রথমেই কথা বলবো হিরোশি ইবুসুকি, 34 বছর বয়সী এই জাপানি ফরওয়ার্ড সেই রকমভাবে জ্বলে উঠতে তাকে দেখতে পাওয়া যায়নি। তার ফিটনেস অনেকটাই ডাউন, এবং তার গতি সেটাও কিন্তু খুবই কম, এবং যে গোল করবে সেই কনফিডেন্সও হিরোশির কাছ থেকে খুব একটা দেখা যাচ্ছে না। তো এই প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে, তারও সাথে ওই 31 মে 2026 কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। যদি সামনে টুর্নামেন্ট হয় উইন্টারে, যদি এই প্লেয়ারকে ছেড়ে দেওয়া যায়, আমি তো বলবো ভালো হবে। এই জায়গায় ইন্ডিয়ান প্লেয়ার যদি ডেভিডের মতন প্লেয়ারকে সুযোগ দেওয়া যায়, ডেভিড অনেক বেটার পারফরমেন্স করতে পারবে। তো হিরোশির পরিবর্তন একটা প্রয়োজন, এটুকু আমার তো মনে হয়। এছাড়া যদি আমরা কথা বলি মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাত, ইঞ্জুরিটাকে যদি বাদ রাখি, তো হামিদ যতটুকু মাঠে ছিল ভালো, খারাপ নয়, কারণ এর থেকেও খারাপ আমরা দেখেছি। তো সেক্ষেত্রে কাজ চালিয়ে দেওয়ার মতন কিন্তু হামিদ রয়েছে। এবার হামিদকেও নিজেকে আরও ফিট রাখতে হবে। ওই ম্যাচের আগের দিন গিয়ে প্র্যাকটিসে ভালো করে একদম শেষ মুহূর্তে পাকাপোনা করতে গিয়ে যদি ইঞ্জুরি নিজে নিজে লাগিয়ে ফেলে, তো কিছু করার থাকে না। ফুটবল মাঠে ইঞ্জুরি হতেই পারে, সেটাকে নিয়ে কিছু বলার নেই, কিন্তু পাকাপোনা করতে গিয়ে ইঞ্জুরি যদি লাগিয়ে ফেলে, তো সেক্ষেত্রে কিছু করার থাকে না দলের। তো এই প্লেয়ারের সঙ্গেও কন্ট্রাক্ট রয়েছে, অন্তত এই কন্ট্রাক্টটা পুরোটা কমপ্লিট হোক, তারপর ভাবনা চিন্তা করার একটা জায়গা থাকবে যে তার সঙ্গে নতুন করে চুক্তি করা হবে নাকি তাকে বাদ রাখা হবে। তো বিশেষত এই ভিডিওটা মূলত করলাম বিদেশি প্লেয়ারদের নিয়ে। খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়ান প্লেয়ার, রিজার্ভ টিমের প্লেয়ার, সমস্ত দল নিয়েই আলোচনা করব। তাই যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।